লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব পদার্থের অবস্থান্তরে লীন তাপের ভূমিকা, রোল অফ লেটেন্ট হিট ফর চেঞ্জ অফ স্টেটস। তাহলে আজকের আলোচ্য বিষয় পদার্থের অবস্থান্তরে লীন তাপের ভূমিকা। পদার্থের অবস্থা, আমরা পদার্থকে কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটি রূপে দেখতে পাই। তাহলে পদার্থের তিনটি অবস্থা: কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। কঠিন পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে। তরল পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তাকে তরল পদার্থ বলে। গ্যাসীয় পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটাই নেই, সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে পদার্থকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। যে পদার্থের নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে সেটি কঠিন পদার্থ। যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই সেটা তরল পদার্থ। এবং গ্যাসীয় পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটাই নেই তাকে বলে গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ কঠিন কেন? কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের সঙ্গে একটি আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই এটি কঠিন হয়। অর্থাৎ এই বলের জন্যে কঠিন পদার্থের অণুগুলো এদিক ওদিক চলাচল করতে পারে না, এক জায়গায় আবদ্ধ থাকে, তাই এটি হয় কঠিন পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলো ওই তরল পদার্থের মধ্যে ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াতে পারে, তাই এটি হলো তরল পদার্থ। আর গ্যাসীয় পদার্থের মধ্যে অণুগুলো ইচ্ছামতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, অর্থাৎ এক্ষেত্রে বলা হয় যে ওই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে, তাই এটি গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অত্যন্ত দৃঢ়, তরল পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেকটাই কম। গ্যাসীয় পদার্থের মধ্যে যে অণুগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। তাহলে আমরা পদার্থের অবস্থান্তর বলতে পারি, পদার্থকে কঠিন থেকে তরলে পরিণত করতে পারি, তরল থেকে গ্যাসীয়তে পরিণত করতে পারি, বা বিপরীত দিক থেকে বলতে পারি গ্যাসীয় পদার্থকে তরল পদার্থ করতে পারি। এই পরিবর্তনগুলো করার জন্য আমাদেরকে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়। আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি, অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত করি, তাহলে এক্ষেত্রে তাপ প্রয়োগ করার প্রয়োজন হয়। আবার যদি নিচে থেকে উপরের দিকে যাই, অর্থাৎ গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন, এগুলোতে যদি রূপান্তর করতে চাই তাহলে এ থেকে তাপ নিষ্কাশন করতে হয়। যখন আমরা পদার্থের অবস্থার পরিবর্তন করার সময় তাপ প্রয়োগ করি, সেই পরিবর্তনটাকে বলা হবে উচ্চ অবস্থান্তর, এবং পদার্থের অবস্থার পরিবর্তন করার সময় যদি তাপ নিষ্কাশন করতে হয় সেই পরিবর্তনটাকে বলা হবে নিম্ন অবস্থান্তর। এখানে কঠিন থেকে তরলে পরিণত করতে গেলে তাপ প্রযুক্ত হচ্ছে, এটি উচ্চ অবস্থান্তর। তেমনভাবেই তরল থেকে গ্যাসীয়তে যেতে গেলেও তাপ প্রয়োগ করতে হচ্ছে, এটা হলো উচ্চ অবস্থান্তর। অপরপক্ষে গ্যাসীয় থেকে তরলে গেলে তাপ নিষ্কাশন করতে হয়, তাহলে এটি একটি নিম্ন অবস্থান্তর। অনুরূপভাবে তরল থেকে আমরা যদি কঠিনে যাই সেটা হবে নিম্ন অবস্থান্তর। এবার আসছে পদার্থের অবস্থান্তর কি? তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরকে অবস্থার পরিবর্তন বলে। তাহলে আমরা তাপ প্রয়োগ করে বা তাপ নিষ্কাশন করে পদার্থের এক রূপ থেকে যদি অন্য রূপে পরিবর্তিত করি তাহলে সেই রূপান্তরকে বলা হবে অবস্থার পরিবর্তন। তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরকে অবস্থার পরিবর্তন বলে। লীন তাপ, লেটেন্ট হিট। এবার আমরা জানব লীন তাপ বা লেটেন্ট হিট কী। একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে পদার্থটি যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে পদার্থটির ওই অবস্থার পরিবর্তনে লীন তাপ বলে। একক ভরের কোনো পদার্থ নেওয়া হবে, তার উষ্ণতার পরিবর্তন ঘটানো হবে না, তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা হবে। এক্ষেত্রে তাপ প্রয়োগ করা হতে পারে বা তাপ নিষ্কাশন করা হতে পারে। তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে পদার্থটি সেইটি হবে ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ। লীন তাপের গাণিতিক রূপ
এবার আমরা আসব লিন তাপের গাণিতিক রূপ। ধরি এম ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন করতে কিউ পরিমাণ তাপ লাগে। আমরা একটি এম ভরের বস্তু নিয়েছি, তার উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তার অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। এই অবস্থার পরিবর্তন ঘটাতে গিয়ে আমাদের মনে করা হলো কিউ পরিমাণ তাপ লাগছে। তাহলে এক্ষেত্রে লিন তাপ কত হবে? লিন তাপ ইজ ইকুয়াল টু প্রযুক্ত তাপ বাই ভর, অর্থাৎ একক ভরের যে পদার্থ তার উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপ লাগে সেটা হবে কিউ বাই এম। এম ভরের বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে উষ্ণতা স্থির রেখে তাপ লেগেছে কিউ, অতএব লিন তাপ এখানে হবে কিউ বাই এম, অর্থাৎ মোট প্রযুক্ত তাপকে ভর দিয়ে ভাগ করলে আমরা লিন তাপ পেয়ে যাব। লিন তাপের মাত্রা এখানে কিউ ইজ ইকুয়াল টু শক্তি, শক্তি ইজ ইকুয়াল টু কার্য। তাহলে কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এম এর মাত্রা হচ্ছে শুধু এম। কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এবং এম এর মাত্রা এম, এখানে এম কেটে গেল, থেকে গেল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ লিন তাপের মাত্রা হলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। লিন তাপের একক, লিন তাপের সিজিএস একক ক্যালোরি প্রতি গ্রাম এবং এসআই পদ্ধতিতে লিন তাপের একক জুল পার কেজি। সিজিএসে একক ক্যালোরি পার গ্রাম, এসআইতে লিন তাপের একক জুল পার কেজি। এখন আমরা লিন তাপ সম্পর্কে আলোচনা করব। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় কখন লিন তাপ প্রযুক্ত হচ্ছে সেটা দেখে নেব। প্রথমে আলোচনা করব বরফের গলন। চিত্রে আমরা দেখিয়েছি একটি বরফখণ্ড গলছে। মনে করা যাক একটি বরফখণ্ডকে আমরা তাপ দিতে শুরু করলাম। মনে করলাম বরফখণ্ডটি 0 থেকেও কম তাপমাত্রায় ছিল, তাহলে তাপ প্রয়োগ করলে এই বরফখণ্ডটি আস্তে আস্তে একসময় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসবে। যখন বরফখণ্ডটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছাবে তখন যদি আমরা আরও তাপ প্রয়োগ করি তখন দেখা যাবে এর উষ্ণতা 0 ডিগ্রির উপরে যাচ্ছে না, অর্থাৎ উষ্ণতা আর বাড়ছে না 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে। তাহলে এখন কি হবে? এখন দেখা যাচ্ছে তাপ আমরা প্রয়োগ করছি এবং এই বরফটা গলে জলে পরিণত হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে উষ্ণতা বাড়ছিল, বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর এই বরফটির উষ্ণতা আর বাড়ছে না। এই অবস্থায় আমরা তাপ দিচ্ছি এবং এই বরফটা গলে তরলে পরিণত হচ্ছে বা জলে পরিণত হচ্ছে। তাহলে এখন যে তাপটা আমরা প্রয়োগ করছি এই বরফটাকে গলাতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্থির রেখে, তাহলে এই তাপটাই হবে বরফ গলনের লিন তাপ। এটা একক ভরের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ একক ভরের কোনো বরফকে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তাকে জলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেটা হবে বরফ গলনের লিন তাপ। এখানে আমরা একটি চিত্র দেখিয়েছি যেখানে জলের স্ফুটন হচ্ছে। একটি গোলতল ফ্লাক্স নেওয়া হয়েছে, এই গোলতল ফ্লাক্সটিকে একটি তারজালির উপর রাখা হয়েছে, নিচে থেকে বুনসেন বার্নার বসানো আছে। এই ফ্লাক্সের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে আমরা এটিকে গরম করব। এই ফ্লাক্সের মধ্যে একটি থার্মোমিটার প্রবেশ করানো আছে, যে থার্মোমিটারটি ওই জলের উষ্ণতা নির্দেশ করছে। তাহলে পুরো ব্যবস্থাটি আমরা এইভাবেই করেছি। একটি তারজালির উপর গোলতল ফ্লাক্সটি বসানো আছে, গোলতল ফ্লাক্সটিকে এবং থার্মোমিটারটিকে এখানে স্থাপন করা হয়েছে, নিচে বুনসেন বার্নার আছে। এখন আমরা যখন বুনসেন বার্নার জেলে জলটিকে গরম করব তখন দেখা যাবে জলের উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকবে। এক সময় জলের উষ্ণতা পৌঁছাবে 100 ডিগ্রি সেলসিয়াস। যখন জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে তখন জলের আর কোনো উষ্ণতার পরিবর্তন হবে না, দেখা যাবে জলটি ফুটছে এবং তা থেকে বাষ্প নির্গত হচ্ছে। তাহলে এই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্থির থাকবে যতক্ষণ না সমস্ত জলটা ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে উষ্ণতা স্থির থাকলো এবং অবস্থার পরিবর্তন হলো, তরল ছিল হয়ে গেল গ্যাসীয় পদার্থ, তরল ছিল হয়ে গেল বাষ্প। তাহলে এক্ষেত্রে যে তাপটা আমরা প্রয়োগ করলাম উষ্ণতা স্থির রেখে পদার্থের অবস্থার পরিবর্তন করার জন্য যে তাপটা প্রয়োগ করলাম সেটা হলো জলের স্ফুটনের ক্ষেত্রে এটাকে বলবো জলের বাষ্পীভবনের লিন তাপ। তাহলে একক ভরের কোনো
তরল পদার্থকে উষ্ণতার পরিবর্তন না করে তরল থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা বলবো বাষ্পীভবনের লীন তাপ। এখন আমরা বিভিন্ন প্রকার লীন তাপের কথা আলোচনা করব। এখানে দেখিয়েছি কঠিন, তরল, গ্যাসীয়। পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যেতে গেলে আমরা জানি তাপ প্রয়োগ করতে হয়। আবার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যেতে গেলেও এখানে তাপ প্রয়োগ করতে হয়। তাহলে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয়তে পৌঁছাতে গেলে আমাদের তাপ প্রয়োগ করতে হয়, তাই এটি হবে উচ্চ অবস্থান্তর। কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয়, এটা উচ্চ অবস্থান্তর। এবং যদি বিপরীত দিক থেকে আসি, গ্যাসীয় থেকে তরল, এক্ষেত্রে আমাদেরকে তাপ নিষ্কাশন করতে হবে, বা তরল থেকে কঠিন এলে এখানে আমাদেরকে তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে যে পদ্ধতিতে আমাদের অবস্থার পরিবর্তনের সময় তাপ নিষ্কাশন করতে হচ্ছে সেটি হবে নিম্ন অবস্থান্তর। এবার আসবে কঠিন থেকে তরল। কঠিন থেকে তরল হলে তাকে আমরা বলি গলন। তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থে তরলে রূপান্তরিত হওয়ার ঘটনাকে গলন বলে। তাহলে এখান থেকে কঠিন থেকে তরল হয়েছে, এটা হলো গলন। বাষ্পীভবন, তরল থেকে গ্যাসীয় পদার্থ হয়েছে, তাহলে তাপ প্রয়োগের ফলে কোনো তরল পদার্থে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে বাষ্পীভবন। এবার পিছন দিক থেকে এলে গ্যাসীয় থেকে তরল, এই পদ্ধতিকে বলা হবে ঘনীভবন। তাপ নিষ্কাশনের ফলে কোনো গ্যাসীয় পদার্থে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হবে ঘনীভবন। এবং আবার যদি তরল থেকে কঠিনে আসি, এক্ষেত্রেও তাপ নিষ্কাশন করতে হবে, এটিকে বলা হবে কঠিনীভবন। তাহলে তাপ নিষ্কাশনের ফলে কোনো তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হবে কঠিনীভবন। তাহলে এদিক থেকে গেলে প্লাস তাপ, এদিক থেকে এলে মাইনাস তাপ, এদিক থেকে উচ্চ অবস্থান্তর, এদিক থেকে নিম্ন অবস্থান্তর। তাহলে এক একটি অবস্থান্তরের ক্ষেত্রে লীন তাপের কথা আমরা আলোচনা করব। প্রথমে আসবো গলন। দেখা যাচ্ছে কঠিনকে তাপ দিলে তরলে পরিণত হচ্ছে, তাহলে এক্ষেত্রে যে লীন তাপ প্রযুক্ত হচ্ছে, আমরা জানি পদার্থের অবস্থার পরিবর্তনের সময় লীন তাপ প্রযুক্ত হয়। তাহলে কঠিন থেকে তরলে যখন পরিণত হচ্ছে এটিকে বলবো গলন। তাহলে এক্ষেত্রে যে তাপ প্রযুক্ত হচ্ছে, যে লীন তাপ প্রযুক্ত হচ্ছে সেটা হবে গলনের লীন তাপ। গলনের লীন তাপ কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটি হয় ওই কঠিন পদার্থটির গলনের লীন তাপ। আবার বলি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটি হবে ওই পদার্থটির গলনের লীন তাপ। এরপরে আসছে তরল থেকে গ্যাসীয়। তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে বাষ্পীভবন। তাহলে এক্ষেত্রে যে লীন তাপ প্রযুক্ত হয় সেটি হয় বাষ্পীভবনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে আমরা জেনে নিই। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের তরলকে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে গ্যাসীয় পদার্থে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই তরল পদার্থটির বাষ্পীভবনের লীন তাপ বলে। উল্টো দিক থেকে আসবো, গ্যাসীয় থেকে তরল। গ্যাসীয় থেকে তরল অবস্থায় রূপান্তরকে আমরা ঘনীভবন বলেছি। তাহলে এক্ষেত্রে যে লীন তাপ নিষ্কাশন হচ্ছে সেটা হচ্ছে ঘনীভবনের লীন তাপ। এর সংজ্ঞাটা কী হবে দেখে নিই। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে ওই গ্যাসীয় পদার্থটির ঘনীভবনের লীন তাপ বলে। আবার আসি তরল থেকে কঠিন, এটাকে আমরা বলেছি কঠিনীভবন। তাহলে কঠিনীভবনের লীন তাপ, অর্থাৎ তরল থেকে কঠিন করতে গেলে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যে তাপ আমরা নিষ্কাশন করি সেটি হয় কঠিনীভবনের লীন তাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের তরল পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে কঠিনে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় তাকে বলা হবে ওই তরল পদার্থের কঠিনীভবনের লীন তাপ। আমরা চারটে লীন তাপ পেলাম: গলনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ এবং কঠিনীভবনের লীন তাপ। এক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করলাম কঠিনের ক্ষেত্রে আমরা বলবো বরফ,
তরলের ক্ষেত্রে আমরা বলবো জল, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বলবো জলীয় বাষ্প। অর্থাৎ বরফকে তাপ দিলে প্রথমে জলে পরিণত হবে, আবার জলকে তাপ দিলে ওটি বাষ্পে পরিণত হবে। কঠিন থেকে তরল অর্থাৎ বরফ থেকে জলে পরিণত হবে। একক ভরের কঠিন পদার্থকে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। আমরা এক্ষেত্রে বলবো বরফের গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি প্রতি গ্রাম। উল্টো দিকে বলা যেতে পারে জলের কঠিনীভবনের লিন তাপ হবে 80 ক্যালোরি প্রতি গ্রাম। তাহলে বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম, আর জলের কঠিনীভবনের লিন তাপ হবে 80 ক্যালোরি প্রতি গ্রাম। আবার একক ভরের জলকে বাষ্পে পরিণত করতে উষ্ণতা স্থির রেখে 537 ক্যালোরি তাপ লাগে। তাহলে আমরা বলবো জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি প্রতি গ্রাম। একক ভরের বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে এক্ষেত্রে অবশ্যই উষ্ণতা স্থির থাকবে। একক ভরের জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে ওই জলীয় বাষ্পটি জলে পরিণত হবে। এবার আসছে এই লিন তাপে ভূমিকা কী অবস্থার পরিবর্তন। তাহলে কঠিন পদার্থের অণুগুলো বলেছিলাম এরা পাশাপাশি অবস্থান করছে দৃঢ়ভাবে। তরল পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম, অর্থাৎ এই অণুগুলো তরলের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে পারে। তাহলে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে এই কঠিনের মধ্যে যে দৃঢ় আকর্ষণ বলটা শিথিল হয়ে যায় এবং এটি তরলে পরিণত হয়। আবার যদি এতে তাপ প্রয়োগ করি তখন কি হয়, এই তরল পদার্থের অণুগুলো আরও মুক্ত অবস্থায় পৌঁছায়, অর্থাৎ বাষ্প হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম এই যে লিন তাপ, এই লিন তাপের ভূমিকা হচ্ছে কঠিনকে তরলে পরিণত করা, অর্থাৎ অবস্থার পরিবর্তন করা। উল্টো দিক থেকে বললে যদি আমরা গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করি, আমরা জানি গ্যাসীয় পদার্থের অণুগুলো মুক্তভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে এবং তার থেকে যদি আমরা তাপ নিষ্কাশন করে নিই তাহলে ওই অণুগুলোর গতি অনেকটা কম হবে এবং এটি তরলে পরিণত হবে। ঠিক একইভাবে তরল থেকে যদি আমরা তাপ নিষ্কাশন করি উষ্ণতা স্থির রেখে, তাহলে সেটি একটা কঠিনে পরিণত হবে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।